প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বড় ভাইয়ের কথা মতো জিদান কলেজ থেকে রশ্মি, রাহা আর কামেরীকে বাড়ি নিয়ে পৌঁছেছে। শামীম রাফির স্কুল ছুটি হতে দেরি, তাই ওদের সাদমান খান নয়তো আরমান খান কেউ নিয়ে আসবে। এবার মরে গেলেও আর জিদান যেতে পারবে না কোথাও। তার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। বাড়ি, কলেজ, স্কুল, আড়ত, ইটভাটায় কেবল যাতায়াত করতে করতেই গাড়ি ব্রেক কষে জিদান বলে উঠল, শেষ। এবার আমায় বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। আর কোথায় যাচ্ছি না, একেবারে বিছানাকে ঝাপটে মেরে শুয়ে থাকবো। আফসোস, এই দিনে কাপড়টুকুর খেলার জন্য একটা বউ নেই। বড় ভাইয়ের কথায় তিন বোন হেসে উঠল। বাহিরে তখনও পিট পিট করে বৃষ্টি পড়ছিল। আজ সারাদিন বৃষ্টি ছিল। রশ্মি আর কামিনী কোনো রকমের বাড়ির ভেতরে ঢুকে পড়লেও রাহা বজ্জা তার ভেতরে ঢুকলো না। গাড়ি থেকে নেমে খোলা বৃষ্টিময় আকাশে হাত মেলে দাঁড়ালো। মনে হয় শুধু বিহান ভাইয়ের কড়া আদেশে কলেজ থেকে ভিজে বাড়ি ফেরেনি, নয়তো ওভাবেই ঢং ঢং করে ফিরত। চোখ বন্ধ করে দুই হাতে মেলা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাহা। গগন থেকে ঝরে পড়া ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ওর আদুরে মুখটা স্পর্শ করে যাচ্ছে, একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে ওর ছোট কায়া। রাহার ঠোঁট প্রসারিত করে মেলে দিয়ে একটু একটু ঘুরছে। সারা শরীর বৃষ্টি ছুঁয়ে দিতেই মেয়েটা লাফিয়ে উঠল, উপর থেকে পড়া বৃষ্টি পানি তালুতে নিয়ে নাচানাচি করতে শুরু করলো। দোতলার নিজের রুমে জানালা থেকে বিহান সে সবটা দেখেছে। এক হাতে ধোয়া ওঠা কফি, আরেক হাতে ট্রাউজারের পকেটে গুজে ওভাবেই বুক টান টান করে দাঁড়িয়ে বিভোর নয়নে তাকিয়ে দেখছে রাহাকে। মেয়েটা আহ্লাদি, তার বড্ড ভালো লাগে। সে ভালো লাগা আবার বিরক্তিতে পরিণত হতেও সময় লাগে না। বিমুগ্ধ নয়নে অপলক দেখে চাইছিল আহ্লাদি রাহার বৃষ্টির বিলাস। মাঝে মাঝে রাহার দিকে নজর রেখে একবার দুবার কফির মগের আনমনে চুমু দিয়েই যাচ্ছিল। বৃষ্টিতে জবজবে হয়ে গিয়েছে ও। এতটুকু সময় একবারের জন্য বিহান নজর সরাল না ওর থেকে। বৃষ্টি ভেজা রাহাকে দেখে বুকে অদ্ভুত তোলপাড় শুরু হলো। হৃৎপিণ্ডটা ধিক ধিক আওয়াজ শুরু করে দিল আচমকা। চোখের ঘোরে লেগে যাচ্ছে নেশার মতো। তবুও দৃষ্টি সরালো না রাহার দিকে তাকিয়ে আনমনে বিহান বিড়বিড় করে বলল, একদিন আমি তোমার বৃষ্টি হব মেয়ে। সেই দিন এভাবেই তোকে গভীরভাবে ছুঁয়ে দেব, মিশে যাব তোর অঙ্গে, লেপ্টে থাকবো তোর ওই রক্ত আধরে, বিলীন হব তোর প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি ভিজছে সে, এখনো ওঠার নাম নেই। আর না তো বিহানের নিজের দৃষ্টি সরাচ্ছে ওই আহ্লাদি রাহাত থেকে। মেয়েটা আগাগোড়ায় যেন আহ্লাদে আহ্লাদ মাখা, একটু ছুঁয়ে দিতে যেন গালে গাল পড়ে। বিহানের অধরে মিঘোদ হাসি ফুটেছে, বুকের ভেতরে সহস্র ঢেউ আসছে পড়লেও নির্বিকার তাকিয়ে আছে বৃষ্টি বিলাসী রাহার প্রাণে। মেয়েটা কি পাগল? একটা অবুঝ কেন? কবে বড় হবে এই মেয়ে? এভাবে সে সাদা কাপড়ে বৃষ্টি কেন ভিজছে? বোকাটাও কি বুঝতে পারছে না সাদা কাপড় ভিজে তার অঙ্গ লেপ্টে আছে? বৃষ্টির ফোঁটায় আঁকড়ে ধরা কাপড় তার অবয়বকে আরো প্রকট করে তুলেছে, অথচ তার যেন কোনো ভ্রুক্ষেপই নেই সেই দিকে। বিহান অনুভব করছে নিজের বুকের ভেতরে কালবৈশাখী ঝড় বইছে। চোখে মেয়াচ্ছন্নতার নেশার মতো উঠছে পড়ছে। মিহেল হাওয়া গড়ে অদ্ভুত শিহরণ দিয়ে যাচ্ছে বৃষ্টি স্নানে প্রাণে তাকিয়ে গুনগুন করে উঠল বিহান। বাহিরে ঠান্ডা আবহাওয়া বিধায় সন্ধ্যার পরে লেখাপড়া বাদ দিয়ে সবাই ভাই বোনের আড্ডায় বসেছে। জিদান গাল উঁচু করে বলল, মা, গরম গরম কিছু ভাজা রুটি করে দাও। মুখ কেমন কুড়মুড় কুড়মুড় করছে। রাহা বলল, ভাইয়া, কুড়মুড় কুড়মুড়টা কি? ওই তুই যেইভাবে আমাদের সবার হাড্ডি চিবিয়ে খাস তেমন। নাক ফুলিয়ে বলল রাহা। ভাইয়া, আমি মোটেও এমন নয়। শান্ত বিশিষ্ট ভদ্র কিউট কিউট একটা মেয়ে। হ্যাঁ বনু, ওই কিউটটা বাদে সবগুলি ভুল। মানে কি বলতে চাইছো তুমি ভাই? তুই যে বুঝলাম সেইটাই। রাহা আহ্লাদে গলায় চেঁচিয়ে উঠল, বড়মা, তোমার
ছোট ছেলে আমায় পচা কথা বলে। মাঝ থেকে কামিনী বিরক্ত সুরে বলল, তুই একটু তোর এসব ড্রামা বন্ধ করবি রাহা, বিরক্তিকর। এত ড্রামা কিভাবে করিস? কামিনীর চোখে মুখে স্পষ্ট বিদ্রুপ। বিষয়টা বুঝে রশ্মি বলে উঠল, কামিনী কোন ধরনের কথা এসব? কিভাবে কথা বলতে হয় সেসব কি ভুলে গিয়েছিস? তিক্ত কণ্ঠে জবাব দেয় কামিনী, কিছু ভুলিনি আপু, আমাকে না বলে বরং ওকে বলো একটু ড্রামা আর ন্যাকামিটা কম করতে। রশ্মি গরম চোখে তাকালো কামিনীর দিকে। তার আগে রাহা হাসি মুখে গদগদ সুরে বলল, আমার ড্রামা করতে ভালোই লাগে, তাই করি। আমার মন চাইলে তুমিও করো সারাক্ষণ জাদলের বিহান ভাইয়ের মতো। বই না নিয়ে বসে থেকে একটু ড্রামা সিরিজ দেখো, তাহলে আমার চেয়েও পাক্কা ড্রামাবাজ হয়ে যাবে। 100%। জিদান হেসে ওয়াজ ওয়াজ করার সুরে বলল, জোরে কন ঠিক কিনা। জিদানের মুখ থেকে রশ্মি সহ শামীম রাফিও হেসে উঠল। কামিনী রাগ দেখে শামীম রাফিকে বলে উঠল, একদম হাসবি না, দাঁত ভেঙে ফেলবো। জিদান সোফায় আরাম করে বসে ওর ফোনে গান ছেড়ে দিয়ে নিজেও গাইতে শুরু করলো। জলে 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 জিদান গানের সাথে তার দিতে দিতে আর চোখে তাকে কামিনীর দিকে। এদিকে কামিনীও কটমট করে তাকিয়ে আছে ফাজিল লোকটার দিকে। শামীম রাফিবও গানের সুর ধরেছে। রশ্মি ঠোঁট পিটে হাসছে। রাহা বলল, ভাইয়া এমন নিরামিষ গান না, একটু ঝাঁকানাকা জিংকুং নাংকুং গান দাও। কোনটা দিব বনু? মশা বন করে মস্করা বনের একটা। জিদান ঠোঁট চেপে হেসে আর চোখে তাকায় ক্ষিপ্ত কামিনীর দিকে। আহারে বেচারা শুধু ফুটছে। আরে না ভাইয়া, একটু চমকে গান দাও, যেটা শুনলে শরীর হিট আসবে এমন সময়। শামীম রাফি করে উঠল, হ্যাঁ ভাইয়া দাও ভাইয়া বলে তুলে নিল ড্রয়িং রুমে। এই দুটো বিচ্ছু বাহিনীও হয়েছে রাহার অন্ধভক্ত, একেবারে নিজ দলে নিয়ে নিয়েছে যেমন রাহা তাদের মহারানী আর ওরা তার প্রজা। পাজিরাও একটা কথা বলল কি, ওরা এর জয়কার শুরু করে দেবে। জিদান নড়চড়ে বসলো। চমকেলো গান দিয়ে আমার পাছায় লাল বাতি জ্বলে বনু। আর্দ্র গান শোনা যাবে না এখন, কারণ উপরে ভদ্রলোক আছে। জিদানের দৃষ্টি অনুসরণ করে সবাই সেই দিকে তাকালো। জিদান ভাই, এ রুম। রাহা তবুও নাচরবান্দা হয়ে একটা গান ছেড়ে দিলে স্বল্প আওয়াজে। আনোয়ারা বেগম প্লেট হাতে এক গাদা পকোয়ারা নিয়ে এলো, সাথে ফুচকা বেগুনি। জিদান খুব পছন্দ করে এটা। এর সাথে গরম গরম নুডলস সবার জন্য। চা তো লোকালে এই বাসায় যেন যখন পাচ্ছে তিন গিন্নিকে অর্ডার করে দিচ্ছে। বাড়িতে আবার এসেছে এক নবাব, সে আবার চা খাবে না, তার জন্য আলাদা করে কফি বানাতে হয়। জিদান মাকে বলল, মা আমার মুখটা খুব খুব করে তোমার হাতের মোগলাই মোগলাই করছে, কি করব বলো তো? আফসানা বেগম মেকি রাগ দেখিয়ে বললেন, সারাক্ষণ তোর মুখ খালি খাই খাই করে না? ওই রাক্ষসের মুখটা জোরে নিজেটাই নিয়ে বানিয়ে খেতে পারিস না? সারাক্ষণ অর্ডার করিস। খবরদার মা, আমাকে যা খুশি বলবে না। ফুলচন্দ্রা যুক্ত মুখকে নিয়ে কোনো কথা বলবে না, লুচি চলে যাবে। কামিনী চিবিয়ে চিবিয়ে বলল, মুখ তো না, ডাস্টবিন একটা। জিদান ওর মাথায় গাঁটটা মেরে বলল, কি বলবি? ওই সেমরি কি কইলি তুই? আহা দেখছো বড় মা তোমার পাজিটা কি করছে, পিঠে দাও দুটো। আফসানা বেগম হাত বাড়িয়ে এগিয়ে আসতেই জিদান গুটিয়ে গেল, মা এই বয়সে এসে আমাকে আর মেরো না। বছর দুই এক পেরুতে দাও, তখন আমার বাচ্চা কাচ্চা কেউ মারতে পারবে। একটু না হয় সবুর করো। সবুরে মেয়াও হতে বাচ্চা কি বলবি তুই? আফসানা বেগম এগিয়ে আসতে গেলে জাহানারা বেগম ডেকে ওঠে, ভাবি থাক না। থাকবে মানে? ও ওই গোলাম বলে কি? ঠিকই তো বলেছে ভাবি। আ- আজ বাদে কাল বিয়ে দিলেই তো দুই তিন বাচ্চা কাচ্চা বাড়িতে হই হুল্লোড় করবে বললে নীলা বেগম। আশাকা পেয়ে জিদান এবার বলে উঠল, হ্যাঁ ছোট মা, তুমি একটু বুঝাও তো বড়টাকে বিয়ে দিয়ে আমার লাইট ঘাট ক্লিয়ার করতে। নীল আর জাহানারা হাসছে। আফসানা বেগম বললেন, আগে আমার মেয়েদের বিয়ে হবে, পর তোদের। আমার মেয়েদের কেউ কিছু বললে আমি সহ্য করব না। পাগল নাকি তুমি? এই শাকচুন্নিদের বিয়ে হতে হতে আমার কবরে যাওয়ার সময় হয়ে যাবে, তখন আর বিয়ে করতে হবে না। না, কাল করলে কি না করবি তুই? বেশ
তুমি বিশ্বাস করো মা, খুব লক্ষ্মী বউ এনে দেবো তোমাকে। তোমার মতো একটুও ঝগড়ুটে হবে না। তবে রে আফসানা বেগম তেরে আসতে চাইলেও বাকি দুই যা মিলে উনাকে আটকে নিলেন। নিজেকে ঝগড়ুটে বলায় মেজাজ চড়ে তিনি ছেলেকে বকতে শুরু করে দিয়েছেন। বাব্বা গো বাব্বা, ঝাড়ু বাড়ি থেকে বেঁচে গেলাম। রাহা হেসে বলল, সত্যি ভাইয়া বিয়ে করবে নাকি? জিদান অসহায় সুরে বলল, বড়টা না করলেও কি আমার পথ খালি হবে? বউ নিয়ে বাড়ি ফিরলে বউ সমেত আমাকে ঝাড়ু পেটা করে বিদায় করবে। তাহলে বড়টাকে ধরে বেঁধে বিয়ে করিয়ে দাও। রাহার কথা শুনে হুট করে কামিনী চটে গেল। তোকে এত কথা বলতে কে বলে, কে বলতে বলে? সারাক্ষণ ছাগলের মতো চাবলাস কেন? একটু চুপ থাকতে পারিস না? পাশ থেকে জিদান উত্তর দিল, আর তুই পাগলের মতো বিলাপ পারিস কেন? ওর পিছনে শাকচুন্নি ভালো হবে না জিদান ভাই। আমি আবার বড় মাকে ডাকবো। ডাক তোর বড় মাকে। ওই নানি ঝিকি করবে আমায়। বড় মা, ওই বড় মা, তোমার ছেলেকে দেখো, দেখে যাও। আফসানা বেগম রান্নাঘর থেকে রুটি ড্রো বানাতে বানাতে বলল, আমি যদি রান্নাঘর থেকে বের হচ্ছি ওই হারামি পিঠে খুন্তি ভাঙাবো বলে দিলাম। রান্নাঘর থেকে নীলা বেগম এসে মেয়েকে বলে গেলেন, সব কটা একসাথে হলে শুরু শুধু লেগে যায়। ঝাল মুগলাই ডুবিয়ে রাহা আর জিদান চা খাচ্ছে, বাকিরা সস মিশিয়ে খাচ্ছে। রাহা সস মিশিয়ে মন মতো খেতে, এবার চা দিয়ে ডুবিয়ে খাচ্ছে। ওরা দুই ভাই বোন এমন করে খাচ্ছে যেন অমৃত। কামিনী নাক মুখ কুঁচকে বলল, দেখো আপু গোবরগুলি কিভাবে খাচ্ছে। মোগলাই একসাথে চা করে খায়, হাপিত্তি করে কিভাবে গিলছে। খাবারে কোনো লজিক নেই ওদের। জিদান চায়ের মোগলাই ডুবিয়ে মুখে পুরে উত্তর দিল, হ্যাঁ ওই শাকচুন্নি, তুই কি বুঝবি ডেমরি কোথাকার? খাবারের আবার লজিক কিসের রে পেতনি? সব ঘুরে ফিরে পেটে গিয়ে ওইগুলোই হবে। খাবারের সময় এমন কথা শুনে রাহা রশ্মি কামিনী নাক সিটকে তাকালো। বিরক্তিতে চেঁচিয়ে উঠে কামিনী, জিদান ভাই তুমি একটা অসভ্য। জিদান মেয়েদের মতো বিদ্রূপে সুরে বলল, ঢং পাটক্ষেপ আইতাছে ভাব মারাইতে, জানি হে হ্যাঁ হাগে না। কামিনী রেগেমেগে হাতে মুংলাই ছুঁড়ে মারলো। রশ্মিও বলতে লাগলো, খাবারের সময় আজে বাজে কথা কেন বলছো ভাইয়া? দেখছো সবাই খাচ্ছিল, এর মাঝে তোমার ফাজলামোর কথা না বললেই না হতো। হয়েছে হয়েছে, আমার ভুল হয়েছে। তোরা সব ভদ্র সুশীল লোক, হাগু-ডাগু হয় না তোদের, মেনে নিলাম। সবাই কণ্ঠকানিষ্ঠ রোগী। এক ফাঁকে রাহা বলল, আপু চলো না কিছু খেলি, এভাবে বসে থাকতে বোর লাগছে। কামিনী বলে উঠল, বোর লাগতে পড়তে বস গিয়ে, এই বয়সে খেলা কিসের? রাহা তাকালো। কামিনীর হাতে তখনই ইংরেজি সাহিত্যের বই। তা দেখে রাহা চটপট বলল, দরকার নেই আমার এই শিক্ষিত হওয়ার। অ ক খ এ বি জানলেই বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো। এর বেশি শিক্ষিত হওয়ার কি দরকার? আমি তো আর তোমার মতো চাকরিজীবী হতে চাই না। আমি ভাই আমার প্রিয় মানুষ। বিয়ের পর জামাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাবো আর আরাম করব। বিয়ে করে জামাই থাকতেও বাহিরে খেটে কাজ করব, খেতে পারবো না। জিদান ভাই মাথা নিচু করে মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ সেটাই তো, জামাইয়ের ঘাড়ের উপর বসে চুষে চুষে খাবি, একেবারে ঘাড় মোটকে দেওয়ার মতো খাবি। কিছু বলছো ভাইয়া? না না বলছিলাম ঠিকই তো বলছিস। এর পড়াশোনা দিয়ে কি করবি? গুলে তো আর খেতে পারবি না। এটাই তো, কলেজে পাশ করে আমি আর পড়বই না। কামিনী ওদের কথাবার্তা বিরক্ত হয়ে আর কিছু না বলেই বইয়ের মনোযোগ দিল। ওই ভাইয়া চলো, চলো না খেলি। ফোন টিপতে টিপতে জানতে চাইলো জিদান, কি খেলবি তুমি বলো? গানের কলি খেলি? না, এমন বসে বসে খেলা মজা আসবে না। তো কি ট্রুথ ডেয়ার? না, এটাও বোরিং। তবে আসো কানামাছি খেলি। পদ পাদের খেলা। মুহূর্তের জায়গাটা নীরব হয়ে দেখে জিদান ফোন থেকে চোখ সরিয়ে তাকালো। তিন বোনকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হাসার চেষ্টা করলো। বলল, না মানে এইসব তো ছোট খেলা, মানে বাচ্চা কাচ্চা খেলা। বনু রাহা এবার ওর হাত ঝাঁকিয়ে বলতে লাগলো, না কানামাছি খেলবো, আসো আসো। সাথে দুই বিচ্ছু পালোয়ান স্বামী রাফিও যোগ দিল। দেখো এসব কানামাছি বউ বউ
বাচ্চাদের খেলা। এইসব কানামাছি খেলার সময় আমার আর নেই। এখন আমার শুধু বউ বউ খেলার সময় হয়েছে। 2 দিন পর আমার বাচ্চা-কাচ্চারা তোদের সাথে এইসব কানামাছি-টাছি খেলবে। এখন তুমি তোমার বাচ্চা-কাচ্চার বদলে খেলো। পরে ওরা এসে খেলবে। এসো খেলবো। অবশেষে রাহা জোরাজুরিতে রাজি হলো। শামীম বোনের দিকে তাকিয়ে বলল, এই যে বিদ্যাসাগর আপা, তুমিও খেলবে? রাহা জবাব দিল, দেখছিস না আপু পড়ছে। কামিনী সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে কড়া গলায় বলল, তো তোকে কি আমি বলেছি খেলবো না? বারে, তুমি তো বই ছাড়া কিছুই বোঝো না। তোর মতো ছাত্রী তো আর আমি না। শেষে রশ্মি ওদের থামালো। জিদান ভাইয়ের একা আর আমরা সবাই। ভাইয়া যদি আমাকে সবাইকে খুঁজে পায় তবে আমার ভাইয়াকে স্পেশাল একটা ট্রিট দেব। আর যদি হেরে যায় তাহলে ভাইয়া আমাদের 1000 টাকা দেবে মজা খাওয়ার জন্য। জিদান প্রথমে রাজি না হতে না চাইলেও পরে রাজি হয়েছে, কিন্তু শর্ত দিয়েছে যাকে খুঁজে বের করবে সে তার সাথে বাকিদের খুঁজতে সাহায্য করবে। রশ্মি কামিনী মানতে না চাইলেও ও দুষ্ট রাহা রাজি হলো। রশ্মি কানে কানে বলল, রাজি হলি কেন? আমাদের তো লস হয়ে যাবে। কিসের লস? দেখোই না কি করি। একে একে সবাই লুকিয়ে গেল। এদিকে জিদান ড্রয়িং রুমে বসে 5 বছরের বাচ্চার মতো 1 2 গুনছে। সবার আগে রাফি ধরা পড়ল। রাফি, পরে কামিনী, এরপর শামীমকেও দেখে ফেলল জিদান। বাকি রইল রশ্মি আর রাহা। ওরা সবাই মিলেও দুটোকে পেল না। জিদান বলল, তোমরা বাগানের দিকটায় দেখায়। রাহা বারান্দায় বান্দরকে দিয়ে ভরসা নেই। গাছে উঠেও বসে থাকতে পারে মজার লোভে। এর এর ঘর ওর ঘর করে করে রাহা লুকাতে লাগলো। কখনো ওয়ারড্রোবের পিছনে, তো কখনো খাটের তলায়, তো কখনো কারো কাবার্ডে। শেষমেশ পালাতে গিয়ে ওর দিকে আসতে ছুটে উপান্ত না পেয়ে রাহার টুকু করে ঢুকে গেল বাঘের গুহাতেই। ভাগ্যিস দরজা খোলা ছিল। রাহা দরজা দিয়ে উকি ঝুঁকি দিল। দেখতে পেল রশ্মি আপুকে ধরে ফেলেছে ওরা। বাকি শুধু আছে সে। তাই দরজায় লাগিয়ে অল্প খোলা রেখে সেদিকে উকি দিয়ে হাসলো। যখন টের পেল বিহান ভাইয়ের রুমে চলে এসেছে তখনই অস্বস্তি হলো। এদিকে ভয় পাচ্ছিল বিহান ভাইকে, আবার অন্যদিকে খুশিও হচ্ছিল এই ঘরে ওরা কেউ ঢোকার সাহস পাবে না বলে। রাহা দরজার কাছে দাঁড়িয়ে সতর্ক দৃষ্টির দিকে ঘরের ভেতর জাদরেরটা কোথাও নেই। সে আবারও দরজার ফাঁক দিয়ে ইতিউতি করছিল। কিছু সময় যাওয়ার পর তা খুব কাছে কিছু অনুভব করল রাহা। সেই সাথে সাফরানের মিষ্টি মিষ্টি একটা জেন্টাল ঘ্রাণ তার ইন্দ্রিয়কে শান্ত করে দিল। মুহূর্তে আবেশে ওভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল রাহা। বুঝতে পারল তার কাছাকাছি বিহান ভাই চলে এসেছে। গরম নিঃশ্বাস অনুভব করলো রাহা। ভেতরটা উতলেই হচ্ছিল তার, কিন্তু বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে। বিহান ভাই কাছাকাছি এসেছে বলে নাকি ভয়ে? বারবার মনে হচ্ছে এই না বিহান ভাই ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। ভেতরটা ধক ধক করে আওয়াজ হচ্ছে রাহা। গলাটা শুকিয়ে আসছে। যেভাবে পাথরের মতো জমে দাঁড়িয়ে রয়েছে রাহা। এক চুলও নড়ল না। বিহান দরজার মুখ করে লুকিয়ে থাকা রাহাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করলো। ওর গা থেকে আসা মিষ্টি মিষ্টি সুবাসটা নিঃশব্দে বিহান শুঁকে নিয়ে নিজ গহ্বরে। কিছু সময় যাওয়ার পরও যখন দেখলো রাহা তাকাচ্ছে না, নড়ছেও না, তখন গম্ভীর গলায় বলল, বিহান তাকাও এদিকে। গলাটা বুঝি ওই কণ্ঠে আরও শুকিয়ে এলো রাহার। শুকনো ঢোকও গিলল 2 বার। আস্তে ধীরে পিছনে ফিরল। দেখলো বিহান ভাইয়ের কাঁধে টাওয়াল ঝুলছে। পরনে টাওয়াল, বুকটা আগের দিনের মতো একেবারে উন্মুক্ত। লোকটা এই ভারসম্মান গোসল করেছে নাকি শুধু চুল দিয়ে যেন পানি ঝরছে। রাহার বুকটা ধপ করে উঠল। মনে হচ্ছে জোয়ারে এখনই ভেসে যাবে সেও কোথায়। শরীরটা আশার আশার লাগছে কেন? দুর্বল হয়ে গেছে নাকি? ড্যাব ড্যাব করে বিহান ভাইয়ের ফুলো উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে পর ঢোক গিল। রাহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিহানও কপাল সরু হয়ে আসে। কিছু বলবে তার আগেই বাহিরে শব্দ। রাহা হকচকিয়ে যায়। অস্বস্তি ভুলে উকি দেয় বাহিরে। দেখতে পায় সবাই এদিকেই আসতে চাইছে। বিহান ভাই তখন খুব কাছে।
দুই ভয় রাহা ভেতরে ঝড় তুলছে, ব্যাকুল হয়ে যায় তার হৃদয়। কি হবে কি হবে, চিন্তায় অস্থির লাগছে। জিদান সহ বাকিরা এইদিকে তো আসছে। তুই এর বাকি কথা শেষ করার আগেই রাহা হুড়মুড় করে পিঠে খুঁড়ে আচমকা বিহান ভাইয়ের ঠোঁটে আঙুলে গুজে দিল। দ্রুত গলায় বলল, হুশ, প্লিজ কথা বলবেন না। বিহান ভাই নির্বোধ, রাহা বুঝলেও না কি করতে গিয়ে কি করলো। দরজায় সতর্ক নজর রেখে রাহা এখনো হাত চেপে ধরে রাখলো বিহান ভাই এর ঠোঁটের উপর। রাহা মিয়ালে ছোট আঙুলের স্পর্শে একেবারে বিমূঢ় হয়ে গেল বিহান। জমে চুপচাপ দাঁড়িয়ে রইল, বুকে গহীনে একটু একটু করে ঝড়ে মাত্রা বাড়াতে লাগলো। স্তব্ধ চোখে চাহনি এক পলক রাহাকে দেখে নিয়ে শীতল নজরে তাকালো নিজের দিকে, যেখানে এখনো বোকা রাহা আঙুলে চেপে আছে তার ঠোঁটে। বোকা রাহা এখনো বিহান ভাইয়ের ঠোঁটে আঙুলে চেপে অস্বস্তি ভঙ্গিতে দরজা বাহিরে উকিঝুঁকি করছে, যেন তার মনে প্রাণে ভরসা আজ জিততে হবে। জিদান ভাইয়ের থেকে 1,000 টাকা নিতেই হবে মজা খাওয়ার জন্য। সে চাইছে কোনোভাবে ওরা এই রুম পর্যন্ত না আসুক, তাকে কেউ না দেখুক। অথচ ব্যাকুল উদ্দীপিত একজোড়া চোখ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ব্যস্ত। রাহা কোমল স্পর্শ আর চঞ্চলতা বিহানের ভেতর আরো ব্যগ্র করছিল। বুকের ভেতর ধুকপুক শব্দটা অস্বস্তিভাবে বেড়ে গেল, যেন এক্ষুনি হৃদয়টা পাঁজরে ভেঙে বেরিয়ে আসতে চায়। তার শিরায় শিরায় এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ছিল ক্রমশ, সট্টাকের মতো। বিহান বুঝতে পারছিল নিজের ভেতরে আগুনটাও তার চেপে রাখা কঠিন হয়ে উঠেছে। রাহা সামান্য নাড়াচাড়া, চুলের গন্ধ, ক্ষীণ ব্যাকুল ভাব সবকিছুই মিশিয়ে যেন তাকে এক অদ্ভুত ঘোরের ভেতরে টেনে নিচ্ছিল। রাহার আঙুলের হালকা ছোঁয়াতে শরীরের ভেতরের দিকে বিদ্যুতের মতো শিহরণ বয়ে গেল। গলা শুকিয়ে এলো বিহানের, তার আঙুলগুলো অজান্তেই মুঠো মুঠো হয়ে উঠল, যেন নিজেকে থামাতে চাইছে। মনে হচ্ছিল চারপাশে সব শব্দ স্তব্ধ হয়ে গেছে, শুধু আছে তার দম বন্ধ করা স্পন্দন আর রাহার কাছাকাছি থাকা উষ্ণ অনুভূতি। তার চোখে অনিচ্ছায় রাহার নিকট আটকে রইল। এই মেয়ে কি বোঝে? তার সামান্য হাসি কিংবা নির্দেশ দুষ্টমিও কেমন করে বিহানের ভেতরে সংযমনকে ঢলিয়ে দেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাইলে অনুভূতিগুলো বারবার বাধা দেয়, ধার ভাঙতে চায়। সীমাহীন অনুভূতি যখন অবাধ্য হয়, সংযত যখন তীব্রভাবে বাধাহারা হয়ে যায়, তখন বিহারের মেজাজও খেয়ে হারিয়ে বসে। ধৈর্যহারা হয়েও আপনা আপনি রাগ চলে আসে কেবল নিজের উপর, নিজের বেসামাল অনুভূতির উপর। এই মুহূর্তে নিজেকে নিজের মাঝে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব ছিল না। বুকের ভেতরে এক সমুদ্র পরিণত অনুভূতি লুকিয়ে রেখে স্বাভাবিক থাকা হচ্ছে না। মনে চাওয়া পাওয়া গুলি হিস ফিস করছে, ইচ্ছারা অবাধ্য হয়ে কিলবিল করছে। এই মুহূর্তে নিজের সংযমন ধরে রেখে রাগ না করাও সম্ভব হচ্ছে না। চেয়ারে কঠোর করে বিহান রাহা চিকন হাতে কবজিখানা মুঠো ভরা নিল। আচমকায় হাতে শক্ত থাকায় পেয়ে হুশ করে যায় অবুঝ রাহা। চকিতে সে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বিহান ভাইয়ের দিকে। ওই তীক্ষ্ণ ধারালো নজর দেখে চোখ বড় হয়। তখনই খেয়াল আসে বিহান ভাইয়ের মুহূর্তে নিজের হাতের দিকে সর্বনাশ করেছে। এখন কি করবে সে? বিহান ভাই তখনও তার দিকে কেমন ক্ষিপ্ত ভঙ্গিতে তাকিয়ে। উনার শক্ত চোখ মুখের দেখে আত্মা উড়ে যায়, নিঃশ্বাস গলা পাথরের মতো এসে ঠেকে। নিজেকে বাঁচানোর পথ খুঁজতে থাকে ভীতু রাহা। বিহান ভাই এর ওই নজর দেখে রাহা সমস্ত কথা গুলে যায়, তার সত্তা কাঁপন ধরে। কি করলো এটা? কিভাবে বিহান ভাইয়ের ঠোঁট হাতে দিল? ছি ছি! এখনো জারেদ না জানি তাকে কি করে, কেমন হিংস্র ভাবে তাকিয়ে দেখে। রাহা সমস্ত অসুস্থ পাশ কাটিয়ে কিছু বলতে চাইলো, অনুভব করলো গলা দিয়ে ক্ষীণ স্বরও বের হতে চায় না। পরপর কয়েকবার নেত্রপল্লব ঝাঁকিয়ে বলার চেষ্টা করলো, ওই লুকোচুরি খেলছিলাম। আর কিছু বলতে পারলো না। তার আগেই বিহান কেমন দাঁতে দাঁত পিষে দরজার পাশে দেওয়ালটায় হুট করে চেপে ধরলো রাহাকে। আচমকা এভাবে এনে দেওয়ালের সাথে মিশাতে পিঠক্ষীণ ব্যথা পায় মেয়েটা, কিন্তু কিছু বলতে পারে না। চোখ মুখ খিচে রয় শুধু। কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে আস্তে ধীরে
চোখে পাতা খুলে নেয়। সে অনুভব করে বিহান ভাই তার পাশে দেওয়ালে এক হাতে রেখে সামনের দিকে ঝুঁকে আছে। মনে হচ্ছে রাহার বুকের ভেতর কেউ হাতুড়ি পেটা করছে। সে কি ভয়াবহ আওয়াজ নির্ভোক। রাহা পিটপিট করে তাকায় সম্মুখে দাঁড়িয়ে থাকা বিহান ভাইয়ের দিকে। পা দুটি থরথর করে কাঁপছে। বিহান ভাই কেমন ধারালো নজরে তার দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এই দৃশ্য দেখেই তো রাহা কলিজা ভাঁজ হয়ে আসছে। কি শান্বিত চাহনি দেখে, যেন এক্ষুনি তাকে ফালা ফালা করে দিবে সহজ আঘাতে। তারই ভুল আগেই বোঝা উচিত ছিল। বাঘের ডেরায় নিজে থেকে আসলে বাঘের থাবাতা সহ্য করতে হয়, এমনি এমনি আর এখানে থেকে বের হওয়া যায় না। বিহান ক্ষিপ্ত গভীর নয়নে তাকিয়ে আছে রাহার প্রাণে। মেয়েটাও উষ্ণ নিঃশ্বাস আর ভয় একটু একটু করে কাবু করে নিচ্ছে বিহানের কঠিন সত্তাকে। নিজের সমঞ্জভিত নড়ে উঠেছে। এক প্রলয়কারী তোলপাড় শুরু হয়েছে ভেতরে। এই গাধাটা কি তাকে স্বাভাবিক থাকতে দেবে না? কেন এত তার ধৈর্যর পরীক্ষা নেয় একবারও? কি একটু কল্পনা এনে এই মেয়ে তার সংযমন আর ধৈর্য ছিন্ন হলো কি হবে? কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে সে। দাঁতে দাঁত কেটে নিজেকে সামলাতে চায় বিহান। রাহা এখনো পিটপিট করে চোখের পাতা ফেলে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এই নিষ্পাপ বোকা বোকা চাহনি দেখে বিহান বুকে জ্বলে ওঠে। দেওয়ালে রাখা হাতটা আরো শক্ত ভাবে মুঠোয় করে আনে। চেয়ার চোয়াল দৃঢ়ভাবে গাঢ় নয়নে রাহাকে অবলোক করতে করতে মনে মনে ভাবে, তোকে এতটাই আদুরে হাতকে বলেছে মেয়ে? এত কোমল হতে কে বলেছে তোকে? এতটা মাখন হতে গেলি তুই? রাহার ভুবন দুলে উঠল। বুকটা ধড়ফড় করতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি ফেটে যায়। এতটাই অস্থির হচ্ছিল যে বুকের ভেতরটা এতটাই ব্যাকুল লাগছে কেন বিহান ভাইয়ের কাছাকাছি এসে। মনে হচ্ছে উতাল এক সমুদ্রর বুকে বইছে। কি সর্বনাশ! রাহার গলা দিয়ে কথা বের হতে চায় না। এক বোধশক্তি যেন টেনে ধরছে কণ্ঠস্বর। চোখে মুখে কাতর ভীতু ভাব ফুটিয়ে লঘু স্বরে বিড়বিড় করে, আমার ভুল হয়ে গিয়েছে, দয়া করে ছেড়ে দিন। বিহান দেওয়ালে হাত হাত ঠেলে চোখ মুঠে আনে। ধীরে লয়ে ঢোক গিলে নিজেকে যেন নিজের শাসায়। রাহা এমন ফিসফিস কথায় কথার ধ্যানে। এই মেয়ে নির্ঘাত তার উন্মাদ করে শান্ত হবে। দাঁতে দাঁত কটমট করে বিহান মাথা ঝুঁকিয়ে শ্বাস টানে। এমন করব না আর। আর আপনার কথা শুনবো, ছেড়ে দিন আমায়। বিহান মাথা তুলে তাকায় রাহার প্রাণে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে মেয়েটা। কি অদ্ভুত শিউরে তোলার চাহনি! মেয়েটা অবস্থা নাজেহাল হয়ে যায়। নিঃশ্বাস আটকেও আসে এভাবে এত কাছা কাছে বিহান ভাইয়ের এরকম চোখ দেখে। ফিসফিস করে বলে বিহান, এ দেহে প্রাণ থাকতে তোকে আমি কখনোই ছাড়বো বলে তোর মনে হয়? রাহার স্পন্দন বেড়ে যায়। তার গলে পাকিয়ে যায় তার সব। বিহান ভাই কি বলছে? এ কেমন সুরে বলা কথা! গায়ে তো তার কাটা দিচ্ছে। রাহা ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকে নিশ্চুপে আমি বিহান বেঁচে থাকতে যতদিন তোর ছাড়া পায় সকল পথ নিষিদ্ধ হয়ে থাকবে ততদিন। নির্বোধ রাহা বিহানের এই কথা গম্ভীর মর্মটা বুঝে ব্যর্থ। তার মস্তিষ্ক যা ধারণা দিল সেটাই মনে মনে বুঝে নিল। চোখে মুখে অবস্থা আরো করুণ হলো। আদুরে মুখটা আহ্লাদি হয়ে উঠল আরো। কাঁদো কাঁদো ফোলে গলায় দুটি দেখে বিহানের অসুস্থতা আরো আকাশ ছুঁয়ে নিল। ভেতরে হিংসা একটা সত্তা বারবার জানা দিতে চাইছে, ওর গাল দুটি তোর। ওই গালে একনিষ্ঠ অধিকার কেবল তার। তো বিহান ভেতরে কঠিন সত্তাও আজ বেইমানি করার পায়তারা করছে। পুরুষালী ধৈর্যশীল সত্তা ওই গালের তৃষ্ণা মেটাতে আকুল আবেদন করেছে। বিহানের শিরায় শিরায় আগুনের ফুলকি বইতে শুরু করলো। ভেতরে এই আগুনের নিভানোর উপায় তার জানা নেই। বিশ্বাস করুন বিহান ভাই, আমি আর কিছুই করব না। আপনার সব কথা শুনবো, যা বলবেন তাই করব। দয়া করে আমাকে ছেড়ে দিন। বিহান নেশা নেশা চোখ নিয়ে কাঁদো কাঁদো করুণ মুখটা প্রাণে তাকায়। গাধাটা কবে বড় হবে? কবে বুঝতে শিখবে তার অনুভূতি কথা? কবে নিজ থেকে অনুভব করবে তার চোখের ভাষা? এই নির্বোধ বটটা কি কখনো বড় হবে না? আজীবন এই গাধাই থাকবে? ভেবে এর অন্তত পায় না বিহান। বাহিরে তখন ওদের ফিসফিস আওয়াজ শোনা যায়। রাহা একেবারে বিহানে চেপে
চোখের দিকে তাকায় সরাসরি। বিহান ভাই এখনো দেওয়ালের একপাশে হাত ঠেলিয়ে তার থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আছে। ওই অদ্ভুত কেমন করে নজর দিয়ে চেয়ে আছে তার দিকে। রাহা বাহিরে সবার কানাকানি শুনে দেওয়ালের সাথে আরও সিটে দাঁড়ায়। বিহান খুব ভালো করে খেয়াল করে সেটা। কিছু না বলেও চুপচাপ রাহার পুরো মুখ পর্যবেক্ষণ করে। জিদান ভয় ভয় কণ্ঠে বলে, ভাইয়া ভাইয়া। বিহান দরজার পাশে দাঁড়িয়ে, দরজাও চাপানো, সামান্য 2 আঙুল কেবল ফাঁকা। ওপাশ থেকে কামিলি ফিসফাস আওয়াজ শোনা যাচ্ছে, কি হলো জিদান ভাই, বলছো না কেন? এখন এখন মিনে বিড়াল হয়ে গেল নাকি? জিজ্ঞেস করো উনাকে। চুপ কর, ঝাল পাকাস না সেমরি। এরপর একটু কেসে উঠল জিদান। বলছি ভাইয়া, তুমি কি ঘরে? শুনতে পাচ্ছ কথা? বিহান গম্ভীর নজরে তাকিয়ে আছে রাহার প্রাণে। ওই তীব্র ঘোরাচ্ছন্ন চাহনি রাহাতে নিবদ্ধ রেখে গম্ভীর সুরে বলে ওঠে, হোয়াট? বলছিলাম কি ভাইয়া রাহা, কি তোমার ঘরে? ও কি এখানে এসেছিল? বিহান জবাব না দিয়ে তাকিয়ে রয়। রাহা করুণ মুখে অনবরত মাথা দুলিয়ে না বোঝায়, তাই ওই কাতা চাহনিতে বিহান বোঝে মেয়েটা কি বলতে চায়। ও পাশ থেকে জিদান বলে আবারও, ভাইয়া রাহা কি তোমার রুমে আছে? না নো বলেই বিহান আরো হাত দিয়ে সামান্য ফাঁকা দরজাটা ঠাস করে লাগিয়ে নেয়। বাহির থেকে আচমকা দরজা লাগানো শামীম, রাফি, রশ্মি, কামিনী সহ জিদান কেঁপে ওঠে। আর কেউ না বুঝলেও যা বোঝার জিদান বুঝে নেয়। ওদের সবাইকে নিচে নিয়ে যেতে থাকে। তবে বিহান ভাই এর দরজার দিকে মুখ চেঁচিয়ে বলতে থাকে, বুঝেছি, আজ চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগলেও রানীকে খুঁজে পাওয়া যাবে না। বলছিলাম কি, আমি হার মেনে নিলাম বনু, তবুও যেন হিংসের আগুন থেকে বের হওয়া হয়। দম বন্ধ পরিস্থিতিটা সরল গতিতে কিছুক্ষণ অব্যাহত রইল। মাথা নুয়ে রাহাও রুদ্ধশ্বাস ঘাপটি মেরে রইল এক কোনায়। বিহান ভাইয়ের এক হাতে দরজা, আরেক হাতে তার পাশে ঘেরে দেওয়ালে ঠেকানো। রাহার এক বুক অস্বস্তিতে আর হাঁসফাঁস নিয়ে একটু একটু করে মাথা তুলল। কেমন চোখের পাপড়িগুলো আলতো করে ঝাপটিয়ে তাকিয়ে বিহান ভাইয়ের দিকে। ওই খাটো খাস কাটার দেহটা সুতিক্ত তীব্র চাহিনি দেখে রাহার বুকটা ধপাস করে ওঠে। সত্যি কি বিহান ভাইকে তাকে শাস্তি দেবে? ছাড়বে না কেন? বলল রাহা ঢোক গিলে লম্বা করে চোখের পাতা ফেলে আবারও তাকালো। বিহান ভাইকে কোনো হেলদোল পাওয়া গেল না। না নড়ল চলল আর না তো তার দিকে থেকে ওই চিকন এর দৃষ্টিতে তাকানোর থেকে চোখের দৃষ্টি সরালো। ভয় ভয় কণ্ঠে রাহা বলল, আমি যাব? বিহান ভাই ওভাবে তার দিকে ঝুঁকেই বাম ভ্রুটা উঁচু করলো। হিম শীতল কণ্ঠে আওড়ালো, তো? রাহা ঢোক গিলল। মানে খটাস লোকটাকে বকলো নিজের দেওয়ালের মতো তাকে বেনিষ্ট করে রেখেছে তার নিজের বলেছে তো? রাহা মনে মনে বলে, জাদুরে একটা, এভাবে আটকে রেখে আবারও তো ফালাচ্ছিস। বলি না সরলে যাবতি কি? তোর 2 পায়ে ফাঁকা দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, আপনি সরুন না বিহান ভাই। রাহা আকুতি মেশানো ফিসফিস করে বিহানের শরীরে রক্ত ছটকে ওঠে। নলাশটি জিয়ান চিন্তায় মস্তিষ্ককে বশ করে নেয়। কঠিন ধাঁচে ছেলেটা দাঁতে দাঁত কটমট করে ভাবে, স্টুপিড একটা ইডিয়েট এমন সুরে কথা বলছে যে জোর করে আমি তাতে আদর করে যাচ্ছি। ননসেন্স বদল একটা। রাহার আধো আধো চাহনি আহ্লাদি মুখের ধরন আর ওর গাল থেকে ভেসে আসা প্রাকৃতির সাফানের মিষ্টি সুবাস মাতাল করে দিচ্ছে বিহানকে। নিজেই ঝুল দিতে লাগলো সে। কন্ট্রোল বিহান, কন্ট্রোল। সময় হলে এই মাখনকে খেয়ে ফেলার অধিকার রাখিস তুই। বিহান ভাই, আমি যাব কোথায়? আমার রুমে। তোকে আসতে বলেছিলাম আমি। রাহা জবাব দিল না। 2 ভ্রু তুলে মাথা দুদিকে নাড়িয়ে না ইঙ্গিত করলো। বিহান গম্ভীর স্বরে আবারও প্রশ্ন করলো, আসতে বারণ করেছিলাম। ঢোক গিয়ে নিষ্পাপ রাহার উপর নিচে মাথা তুলে হা বোধক জবাব দেয়। তবে আসতে গেলি কেন? আমি ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দিন না বিহান ভাই, আর করব না। তোর এই এক ভুল আর কতদিন মাফ করব আমি? এভাবে
এবারের মতো শেষ, এই কান ধরছি, আর করব না, আর আসবই না আপনার ভিআইপি রুমে। বলতে বলতে রাহাত দুই কান ধরে কান ধরলো। ওর নরম নরম আলতো কান ধরা মুখটা দেখে বিহানের হঠাৎ হাসি পেল, কিন্তু তবুও নিজের সংযত করে নিল। একটু আগে কি বলেছিল মনে আছে? রাহা কৌতূহল বশতে চোখ কুঁচকে তাকালো। কি বলেছিলাম? আমি যা বলবো শুনবি বলেছিস? রাহা নিজের ঐতিহাসিক বোকা বোকা হাসি হেসে বলল, আমি তো আপনার কথা শুনি বিহান ভাই, আমি সবার কথা শুনি। রাহা গুড গার্ল বলুন। বিহান ঠোঁট চেপে হাসি নির্বন করলো, হিস হিস করে বলল, শাস্তি ছাড়া এই রুম থেকে বের হতে পারবি না। মুহূর্তে হাসি মাখা রাহার মুখটা চুপসে গেল। করুণ ভয় ফুটিয়ে চোখে রইল বিহান ভাইয়ের দিকে। এবারে মতো মাফ করে দিন না বিহান ভাই, আমি কথা দিচ্ছি আপনার দরজার মুখে আর আসবো না। এমন কথা হাজারবার বলেছিস, এটাই শেষবার। বিশ্বাস করি না। বিহান এবার সরে এলো রাহার থেকে। মেয়েটাকে আড়াল করে মুখ হা করে শ্বাস টানছে। এই মেয়েটা বিহান আরবিদের একমাত্র অস্বস্তিতার কারণ। রাহার চোখ চেয়ে সবটা পরখ করলো। বিহান ভাই তার পিছু ফিরে টাওয়াল দিয়ে মাথা মুছল। রাহা নিজেকে প্রস্তুত করে নিল, সতর্ক গলায় আস্ত ধীরে বলল, সত্যি বলছি, এবার বিশ্বাস করুন, আমি আর আসবই না। এই বলে যেই দরজা খুলে দৌড়ে দিতে যাবে, অমনি বিহান পিছু ফিরে রাহার এক হাত চেপে ধরে। এক টানে নিজের কাছে নিয়ে শক্ত হাতে রাহাত দুই হাত মুঠোভাবে নিয়ে ধরার সুরে বলে, সাহস বেড়েছে না? ওই বিহান ভাই, আপনি এমন করছেন কেন? আপনি তো ভালো, আপনি না আমায় চাচাতো ভান হন? আমি তোর আপনার চাচাতো ভাই হই না, বোন হই না। রাহা আহ্লাদি কণ্ঠে এ কথা শুনে বিহান রাগে লাল হলো, হাতে শক্ত করে কটমট সুরে বলল, এই জীবনে না তোকে বোন বলে মেনেছি, আর না মানবো। আর একটা কথাও বললে মাথা তুলে আছাড় মেরে মারবো জাস্ট। বিশ্বাস করুন বিহান ভাই, আমি আর আপনার রুমে ধারে কাছেও আসবো না। ঢোকা তো দূরের কথা, তবুও যদি আসি তাহলে আমার নাম রাহাই নাই। আপনি আমার নাম বদলে দিয়েন, এবারের মতো মাফ করে দিয়েন। এখানে এ জায়গায় পুরো আধা ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবি, একটুও নড়বি না রাহা, রাইট নাও। বিহান দুই পায়ে এগিয়ে গিয়ে দরজা লাগালো। আবারও রাহার কাছে এসে ধমকে উঠল, কান ধর। রাহা এবার সত্যিই কেঁদে দেবে। এই বিহান ভাইটা আসলে একটা জাদরে পুরো খবিশ, কোনো কোনো কথায় কিছুই একটু ছাড় দেয় না। নির্দয় নিষ্ঠুর লোক। কি বললাম তোকে? কান ধর। রাহা কাঁদো কাঁদো মুখ কান ধরে ধরলো, আর চোখে কান ধরা রাহাকে দেখে অদ্ভুত তৃপ্তি পেল বিহান। কাঁধে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে কাভার্ডের এগিয়ে গেল। টি শার্ট আর ট্রাউজার জড়িয়ে সোফায় গিয়ে বসলো ল্যাপটপ নিয়ে। এদিকে রাহা কান ধরে বিরক্তি মুখে দাঁড়িয়ে তিক্ত চোখে নজর বুলাচ্ছে বারবার বিহান ভাইয়ের ভ্যানিটির উপর রাখা পারফিউমের দিকে। কখনো চোখে বিহান ভাইকে দেখে মনে মনে বকছে, আসলে খরাস লোক একটা। সুদক্ষ নয়নে বিহানকে সে সব পরখ করছে আর মনে মনে হাসছে। এই মেয়েদিকে যেমন তার অস্বস্তিতার কারণ, অন্যদিকে প্রশান্তির মহা ঔষধ। একই সঙ্গে এই দুই অনুভূতির ধারণের নিখুঁত কারিগরি সে নিজেই, স্বয়ং বিহান আরবিদ খান। বিহান ভাই, আপনার পায়ে নিচে ওটা কি দেখুন, সাপ নাকি? আচমকা এমন কথা কেবল কৌতূহল নিয়ে বিহান নিচের দিকে তাকাতে সত্যতা যাচাই এটা যেন ছিল তার ভুল আর রাহার সুযোগ। অমনি দুষ্ট রাহা কান থেকে হাত সরিয়ে ভো দৌড়। তাকে আর পায় না। গল্প ক্যাপ্টেন বিহান আরবিদ চলবে।